বৈরী আবহাওয়ার অজুহাতে রাজধানীর সবজির বাজারে আগুন, চড়া দরে ক্ষুব্ধ ক্রেতা। কাঁচামরিচ ঠেকেছে 240 টাকায়, ডলারের দাম বেড়েছে কেজিতে 30 টাকা পর্যন্ত। টানা প্রায় 4.5 বছর মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিতে পারেনি মজুরি বৃদ্ধি। ব্যয় বিবেচনায় কমছে আয়, নিত্যপণ্যের বাজারে দিশেহারা মানুষ। কার্যকর পরিকল্পনা তাগিদ। 2 বছরে গাজীপুরে বন্ধ 120 কারখানা, চাকরি হারিয়েছেন প্রায় 1 লাখ শ্রমিক। বিগত সরকারের গাফিলতিই দায়ী বলছেন স্থানীয় এমপি। পরিস্থিতি মোকাবেলায় কঠোর হওয়ার তাগিদ। এবং বাংলাদেশ সহ 7টি দেশের ওপর 10 থেকে 12.5% নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে অতিরিক্ত চাপ ট্রাম্পের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। বৃষ্টি বৈরিতায় রাজধানীর বাজারে চড়ে গেছে কাঁচামরিচ সহ সবজির দাম, বেড়েছে মুরগির দাম। বাজার পরিস্থিতির খবর জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিমুল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি আর বৈরী আবহাওয়ায় চড়া সবজির বাজার। সবজি বাজারের আজকে দেখেছি আমরা যে সব সবজির দামই গত সপ্তাহের মতো একটু বাড়তির দিকে। পটল বিক্রি হচ্ছে প্রায় প্রতি কেজি 60 থেকে 80 টাকা কেজি দরে, এবং একটা লাউ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। বরবটি বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 থেকে 120 টাকা কেজি দরে। সবজি বাজারের পরিস্থিতি গত সপ্তাহের থেকেও 10 থেকে 20 টাকা কেজি প্রতি কোনো কোনো সবজিতে বেড়েছে। শসার দাম কমে এসেছে একটু, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে। অন্যদিকে কাঁচা মরিচের দাম কিন্তু কেজিতেই প্রায় 20 থেকে 30 টাকা বেড়েছে, 220 থেকে 250 টাকা কেজিতে দাঁড়িয়েছে এই সপ্তাহে। পোলট্রি মুরগির দাম বেড়েছে, পোলট্রি মুরগির দাম 200 টাকায় গিয়ে ঠেকেছে। মাছের বাজারে উত্তাপ ছাড়িয়েছে, প্রতি কেজি মাছেই প্রায় 20 থেকে 30 টাকা করে বেড়েছে। আবার সোনালী মুরগির কথা যদি বলি, সোনালী মুরগির দাম একটু স্থিতিশীল রয়েছে, লেয়ার মুরগির দামও স্থিতিশীল রয়েছে, ডিমের দামও স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহেও যা ছিল 130 থেকে 35 টাকা লাল ডিমের ডজন ছিল, এই সপ্তাহেও একই রকম রয়েছে। আবার সাদা ডিমও 100 থেকে 120 টাকা ডজন প্রতি রয়েছে। তো এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে। একদিকে মূল্যস্ফীতির ভোঁদর, অন্যদিকে মজুরি বৃদ্ধির কচ্ছপ গতি। এই দুয়ের হিসাব বলছে টানা 53 মাস ধরে মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিতে পারেনি মজুরি হার, অর্থাৎ ব্যয় বিবেচনায় কমছে আয়। এমন বাস্তবতায় সংসারের ঘানি টানতে নাভিশ্বাস ওঠা মানুষকে স্বস্তি দিতে স্বল্প, মধ্য ও দীর্ঘ 3 মেয়াদেই কার্যকর পরিকল্পনা সাজানোর ওপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। মঞ্জুর রহমানের ছবিতে অন্তরা সেনের রিপোর্ট। ডেলি আপনার এই জিনিসের দাম বাড়ছে। 1000 টাকা সম্ভব না বাজার সব কমপ্লিট করা। এক সময় 1000 টাকার কেনা পণ্যে বাজারের থলেটা ছিল বেশ ভারী। এখন সেই একই টাকায় বাজারের ব্যাগ তো ভরেই না ন্যূনতম চাহিদা মেটাতে, বরং মাথায় জমে আরো কিছু হিসাব। কোনটা কিনবেন, কোনটা বাদ দেবেন, আর তা মেলাতেই কেটে যাচ্ছে সাধারণ মানুষের প্রতিদিনের জীবন। ডাল অনেক দাম, কিন্তু তেলের দাম অনেক। শুধু আলু আর পেঁয়াজ খেয়ে তো আর মানুষ বাঁচতে পারে না। বর্তমানে 1000 টাকা বাজার করলে ব্যাগের তলায় পড়ে থাকে। পরিসংখ্যান বলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গতি রেখে বাড়ছে না মানুষের উপার্জন। মজুরি বৃদ্ধির যে হিসাব দেয় বিবিএস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক চাহিদা মেটাতে গিয়ে তা উড়ে যায় কর্পূরের মতো। কোনটা যে ফালাই, কোনটা কিনবো, কোনটা সস্তা ওটা কিনতে যায়, তারপরে কুলাইতে পারছি না। জিনিসপত্রের তুলনায় কিন্তু বেতন সেইভাবে সাধারণ লোকের বাড়ে নাই। অর্থনীতির অভিধানে মূল্যস্ফীতি শুধুমাত্র একটি পরিভাষা হলেও সাধারণ মানুষের কাছে এর আরেক নাম সংসারের হিসাব না মেলা। বাজারে যাওয়ার আগে যে বাজেট নিয়ে বের হচ্ছেন তারা, বাজার থেকে ফিরে এসে সেই বাজেট আর বাস্তবতার মাঝে থেকে যাচ্ছে বিস্তর ব্যবধান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য, 2022 সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল 5.86%। তখন মজুরি বৃদ্ধির হার ছিল 5.92%। এরপর চলতি বছরের জুন পর্যন্ত কোনো মাসেই মূল্যস্ফীতির হারকে ছুঁতে পারেনি মজুরি হার, অর্থাৎ 53 মাস ধরে কমেছে মানুষের প্রকৃত আয়।
অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতির চাপে পড়া মানুষের আয়ের পথ প্রশস্ত করতে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সহ প্রয়োজন টেকসই অবকাঠামো উন্নয়ন। সরকারের পক্ষ থেকে তারা বিভিন্ন জায়গায় বিনিয়োগকে আরো গতিশীল করবার জন্য চেষ্টা করছে। বাজেটেও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। চ্যালেঞ্জ রয়ে গেছে তো আবার কাঠামোগত জায়গাগুলো, অবকাঠামোগত সুবিধাগুলো দিতে না পারলে এই পরিস্থিতি মোকাবেলাটা তাদের জন্য সামনের দিনে কঠিন হবে। সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়িয়ে প্রকৃত অভাবী মানুষের কাছে ভর্তুকি মূল্যে পণ্য সেবা পৌঁছে দেওয়ার পরামর্শ তাদের। কৃষির যে পুনর্দনা কাঠামো, ওইটাকে যদি আমরা ওই প্রকৃত কৃষকদের কাছে পৌঁছাতে পারি, তাহলে আমার যে সরবরাহের জায়গাটা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্য, ওইটার ক্ষেত্রে তখন ইতিবাচক ভূমিকা রাখবে। মূল্যস্ফীতির বিপরীতে মজুরির কচ্ছপ গতি, এমন বাস্তবতায় বাজারসহ নিত্যপণ্যের চাহিদা মেটানোর সরবরাহ ব্যবস্থাপনায় যেন কোনোভাবেই না পড়ে সিন্ডিকেটের থাবা, সেদিকে কঠোর নজরদারির তাগিদ বিশ্লেষক থেকে সাধারণ মানুষ সকলের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। 2 বছরে গাজীপুরে বন্ধ হয়েছে 120টি শিল্প কারখানা, চাকরি হারিয়েছেন প্রায় 1 লাখ শ্রমিক। এসব ঘটনার পেছনে বিগত সরকারের গাফিলতি আর ঋণ জালিয়াতি অন্যতম কারণ বলছেন স্থানীয় সংসদ সদস্য। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। শ্রীপুরের ক্যাটেক্স ফ্যাশন লিমিটেডের সাবেক শ্রমিক সোনিয়া আর জিনিয়া। তাদের অভিযোগ, পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে 3 মাস আগে চাকরি থেকে অব্যাহতি দেয় প্রতিষ্ঠানটি, তবে এতদিনেও বেতনের টাকাই দেয়া হয়নি তাদের। এমন অভিযোগ জেলার অসংখ্য শ্রমিকের। সারা ফোন দিতে সেটা বলছে দিব, কিন্তু কবে দিব সেটা বলে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য মতে শ্রমিক অসন্তোষের ফলে গেল 1 মাসেই গাজীপুরে বন্ধ হয়েছে 25টি কারখানা, যার মধ্যে 18টি কারখানা পুনরায় কাজে ফিরলেও 7টি কারখানা আর আলোর মুখ দেখেনি। বলতে আছে ব্যাংক লোন আছে, দেউলিয়া ঘোষণা করে দিছে, তারা হঠাৎ করে বাইরে নোটিশ দিয়ে বন্ধ করে দিছে। কলকারখানা অধিদপ্তরের তথ্য মতে জেলায় গেল 2 বছরে বন্ধ হয়েছে 120টি কারখানা, আর চাকরি হারিয়েছেন প্রায় লাখো শ্রমিক। এসব ঘটনার পেছনে বিগত সরকারের গাফিলতি আর ঋণ জালিয়াতি এর অন্যতম কারণ বলছেন স্থানীয় সংসদ সদস্য। কিছু কিছু ফ্যাক্টরি যেগুলো দেখেছি যে ফ্যাক্টরির ভ্যালুই হয়তো 10 কোটি টাকা নাই, কিন্তু সেই ফ্যাক্টরি 400 কোটি টাকা লোন নিয়ে বসে আছে। তো এই ধরনের অনেক মালিকরা যারা সেই আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের দোসর ছিল, তারা কিন্তু এই ফ্যাক্টরি এই অবস্থায় রেখে 5 তারিখের পরে হয়তো দেশ ছেড়ে পালিয়ে গেছে। সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক, আর শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করার আশ্বাস শিল্প পুলিশের। শ্রম আইন অনুযায়ী পাওনা বুঝে পেলে বেসিক্যালি অসন্তোষের মাত্রা আমরা দেখিনি। কোন ধরনের জটিলতা ফেস করে তারা ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হলো, অথবা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। শিল্পোদ্দূষিত গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 5000 শিল্প কারখানা রয়েছে। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। বর্ষায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কিশোরগঞ্জের হাওরে পর্যটকের সংখ্যা। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। প্রশাসন বলছে হাওরে ভ্রমণ নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পানিতে তলিয়ে যাওয়া সাবমার্সিবল সড়কে পর্যটকদের উপচে পড়া ভিড়। কিশোরগঞ্জের নিকলির কুরসা এলাকায় এমন দৃশ্য এখন নিত্যদিনের। বর্ষায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কিশোরগঞ্জের হাওরের পর্যটকদের সংখ্যা। উত্তাল হাওরের ছোট ছোট নৌকা, স্পিডবোট নিয়ে ঘুরে বেড়ান শত শত পর্যটক। তবে প্রশাসনের প্রয়োজনীয় নজরদারি না থাকা এবং সচেতনতার অভাবে দিন দিন বাড়ছে দুর্ঘটনা। আমাদের মনে হচ্ছে আমরা একটা কক্সবাজারে আছি, এখানে একটা পাবলিক টয়লেটের যদি ব্যবস্থা করা হয়তো অনেক ভালো হতো। এখানে কোনো কোস্টগার্ড নাই, সমস্যা হলে প্রশাসনের লোক রাখা দরকার, লাইফ জ্যাকেট দেওয়া দরকার। পর্যটকদের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি তাদের নিরাপত্তা সংশ্লিষ্ট হাওরে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। হাওরে নৌ ডাকাতি রোধে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। হাউস বোটগুলো যেগুলো হচ্ছে পর্যটকদের বিনোদনের জন্য যারা কাজ করে, তাদের সাথে আমাদের সমন্বয়টা ঠিক রাখা। ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ সবাইকে ইনভলভ করে আমরা যাতে ভ্রমণটা নিরাপদ করতে পারি, তার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতি বছর বর্ষা মৌসুমে কিশোরগঞ্জের হাওরে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। দেশের বাজারে 2 দফা বাড়ানোর পর স্বর্ণের দাম ভরিতে 3324 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস।
শুক্রবার সকালে সংগঠনটি জানিয়েছে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,20,858 টাকা, 21 ক্যারেটের 2,10,000 টাকা, 18 ক্যারেটের 1,81,200 টাকা আর 1,48,016 টাকা নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি সনাতন স্বর্ণের দাম। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবছর পাট চাষ হয়েছে রাজবাড়ীতে, তবে উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। অবশ্য শিগগিরই সরকারি পর্যায়ে মূল্য নির্ধারণের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আশিকুর রহমানের রিপোর্ট। পরিপক্ক হওয়ায় পাট কাটছেন কৃষক, পরে তা জাগ দেয়া হচ্ছে জলাভূমিতে। চলতি মৌসুমে রাজবাড়ীতে পাটের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। চাষিরা বলছেন বাজারে ন্যায্য মূল্য না পেলে বড় আর্থিক ক্ষতি হবে তাদের। 1 বিঘা জমিতে 20 থেকে 25,000 টাকা খরচ পাটের। মূল্য যদি না থাকে পাটের, তাহলে আমরা কৃষক বাঁচবো কি করে? সরকারের কাছে দাবি ন্যায্য দাম নির্ধারণ করার জন্য। কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচ বিবেচনা করে সরকারি পর্যায়ে পাটের মূল্য নির্ধারণে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের কাছ থেকে তথ্য নিয়ে সঠিক উৎপাদন খরচ দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে সরকার এটা যাচাই বাছাই করে একটা ন্যায্য মূল্য ঘোষণা করবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর রাজবাড়ীতে 47,820 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 500 হেক্টর বেশি। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। বিশ্ববাজারে আবারও ঘুরে দাঁড়াচ্ছে ক্রিপ্টোকারেন্সির বাজার। চাহিদা বাড়ায় ঊর্ধ্বমুখী বিটকয়েন, ইথার ও বাইন্যান্সের দাম। তবে দাম কমার তালিকায় রয়ে গেছে সোলানা। চাহিদা বাড়ায় পতনের ধারা থেকে ঘুরে দাঁড়িয়েছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। এক সপ্তাহে 2.24% দাম বেড়ে শুক্রবার সকালে মূল্য দাঁড়িয়েছে $65,329। একই চিত্র দেখা গেছে বাইন্যান্সের বাজারেও। এক সপ্তাহে এর দাম বেড়েছে 0.25%। ঊর্ধ্বমুখী ইথারের বাজারও বর্তমানে এক একটি ইথার বিক্রি হচ্ছে $1,879। তবে ধারাবাহিকভাবে দাম কমছে সোলানার। বিশ্ব বাণিজ্যে আবারও বড় ধাক্কা দিল ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে বাংলাদেশ সহ 7টি বাণিজ্য অংশীদারের পণ্যে 10 থেকে 12.5% নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার থেকে 7টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর করছে। নতুন এই শুল্ক হার হবে 10% এবং 12.5%। ওয়াশিংটনের দাবি, অনেক দেশ জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়নি, তাই 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এশিয়ায় বড় রপ্তানিকারক দেশগুলোর বেশিরভাগই নতুন শুল্কের আওতায়। ট্রাম্পের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্র। নতুন 10% শুল্কের কারণে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা কিছুটা কঠিন হতে পারে। তবে চীনের মতো কয়েকটি প্রতিদ্বন্দ্বী দেশের উপর 12.5% শুল্ক আরোপ হওয়ায় কিছু ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলক সুবিধাও পেতে পারে। তবুও অতিরিক্ত শুল্কের চাপ শেষ পর্যন্ত রপ্তানি পণ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৈরী আবহাওয়ার অজুহাতে রাজধানীর নিত্যপণ্যের বাজারে আগুন। স্বস্তি নেই চলে থাকা সবজির বাজারে। কাঁচা মরিচ ঠেকেছে 240 টাকায়, ব্রয়লারের দাম বেড়েছে কেজিতে 30 টাকা পর্যন্ত। টানা প্রায় 4.5 বছর মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিতে পারেনি মজুরি বৃদ্ধি। ব্যয় বিবেচনায় কমছে আয়। নিত্যপণ্যের বাজারে দিশেহারা মানুষ, কার্যকর পরিকল্পনার তাগিদ। এবং বাংলাদেশ সহ 7টি দেশের ওপর 10 থেকে 12.5% নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে অতিরিক্ত চাপ রাখবে। এই ছিল এ সময় বাণিজ্যে। এরপর দেখবেন ইসলামী অর্থনীতি। সঙ্গে থাকুন সবাই।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত। সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের নিয়মিত বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আব্দুল্লাহ তামিম। আমার সাথে আছেন ইসলামী দাওয়া সেন্টার ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক, ধর্ম মন্ত্রণালয়ের ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্য মুফতি শামসুদ্দোহা আশরাফি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও আমাদের সঙ্গে আছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী অর্থনীতিতে রাষ্ট্রীয় বাজেটের মৌলিক ধারণাটা আসলে কি? আমরা জানি যে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্রের আয় ব্যয়ের প্রধান নীতিমালা, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। তো এর নীতিমালাটা আসলে কি হওয়া উচিত? বাজেট হচ্ছে আল ইকতিসাদুল ইসলামী বা ইসলামী অর্থনীতির একটা অংশ। আর ইসলামী অর্থনীতি হচ্ছে আল মাকাসিদুশ শরিয়ার অন্যতম মৌলিক জায়গা। আমরা জানি শরিয়ার অনেকগুলো মাকাসিদ রয়েছে, তন্মধ্যে একটা হচ্ছে হেফজুল মাল, মানুষের সম্পদ, সেটা সংরক্ষণ এবং যথাযথ ব্যয়। মূলত বাজেটের মাধ্যমে সেই জিনিসটাকে যথাযথভাবে জনতা পর্যন্ত পৌঁছানোর এবং জনতার প্রয়োজনে ব্যয়ের একটা পরিবেশ তৈরি করা হয়। আমরা যদি কোরআন সুন্নাহ এবং সমকালীন যে সমস্ত অর্থনীতিবিদগণ আছেন এবং ইসলামী চিন্তাবিদগণ আছেন তাদের বক্তব্যকে সামনে রাখি, তাহলে আমাদের সামনে আসে যে বাজেট মূলত হবে আদল, মাসলাহা এবং কিফায়া। ইসলামী অর্থনীতিতে কিংবা অর্থনীতির বা বাজেটের ধারণার এই জায়গাটা ক্লিয়ার করতে পারে, সেটা হচ্ছে ইসলাম এই জায়গাটায় জনকল্যাণমুখী হওয়ার কথা বলে। আর এই জায়গাটায় প্রয়োজন হচ্ছে আদল, ইনসাফের সাথে করা, যেমনটা কোরআনুল কারিমে সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল এবং ইহসান এই দুটা আমাদের অর্থ বরাদ্দ ও অর্থ ব্যয় এগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদের জন্য জরুরি। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে আমরা সবাই দায়িত্বশীল এবং আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হব। অতএব একজন রাষ্ট্রপ্রধান তার সাথে সম্পৃক্ত যে অর্থ ব্যয় ও বরাদ্দ, এই জায়গাটা তিনি জনতার প্রয়োজনকে সামনে রেখে করতে হবে এবং সেটা ন্যায়সঙ্গতভাবে করতে হবে। দলীয় প্ল্যান প্রোগ্রামকে কেন্দ্র করে নয়, কিংবা আমার দলীয় অবস্থান কোথায় বেশি সেই দিকটাতেও কেন্দ্র করে নয়, অথবা আমার লোকজন কোন জায়গা থেকে সুযোগ সুবিধা বেশি পাবে, এই সমস্ত দিকগুলো যেন না থাকে। মৌলিকভাবে টার্গেট থাকবে সমস্ত জনগণ যে জায়গা থেকে উপকৃত হতে পারে এবং জনগণের মৌলিক প্রয়োজন, এই জিনিসগুলোকে সামনে রেখে মূলত বরাদ্দটা করা উচিত। বাংলাদেশের জাতীয় বাজেটে প্রতি বছর বড় একটা অঙ্কের অর্থ বরাদ্দ দেয়া হয়, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে এটার সুফল বা কুফল এটার বিষয়ে অনেকেই আসলে কিছুই বোঝে না, অথবা অনেকেই এই বিষয়ে জানেও না। তো সেই ক্ষেত্রে আসলে প্রধান কারণগুলো কি? যে কোনো একটা রাষ্ট্রে নাগরিক যারা, তাদের এটা একটা দায়িত্বই থাকে এই বিষয়গুলো বোঝা। এখানে অজ্ঞ থাকলে আমরা এই জিনিসগুলো সুফল পাবো না। বাজেটটা করা হয় মানুষের কল্যাণের জন্য, কিন্তু আমি একজন অর্থনীতিবিদ হিসাবে বাংলাদেশের যে অর্থনীতি দেখি, এটা শুধু বাংলাদেশে না, আরও বেশ কিছু দেশে আছে যেটাকে আমরা এলিট ক্যাপচার্ড অর্থনীতি বলতে পারি, যেখানে বিশেষ সুবিধাপ্রাপ্ত কিছু মানুষ, প্রভাবশালী মানুষ বা গোষ্ঠী, তারা এই সিস্টেমটাকে ডিজাইন করেছে যেখানে মুষ্টিমেয় কিছু মানুষ উপকৃত হবে, এটাকে নিয়ন্ত্রণ করবে, আর সাধারণ মানুষদের কথাগুলো বলা হবে খুব মিষ্টি করে, সুন্দর সুন্দর করে, কিন্তু তারা এটা সত্যিকার ভাগ পাবে না, বরং তাদের সমস্যাগুলো ধীরে ধীরে আরও ঘনীভূত হতে থাকে এবং একটা পর্যায়ে সেগুলোর কী পরিণাম হয় সেটাও আমরা দেখেছি। বাস্তবতা হচ্ছে এই যে আমরা এই যে বাজেটটাতে করি, বাংলাদেশে অর্থনীতিতে বাজেটের প্রেক্ষাপটে যে দুর্নীতিটা হয়, আমরা যদি দুর্নীতি মুক্ত হতে চাই, এটা ইসলামের কথা আমি বাদই দিলাম, সাধারণভাবেই বিশ্বমানের প্রেক্ষাপটে একটা দুর্নীতিমুক্ত একটা অর্থনীতি আমাদের জাতিকে উপহার দেয়া, সেক্ষেত্রে আমরা যদি দুর্নীতিমুক্ত হতে পারি তাহলে আসলে এই বাজেটের ঘাটতিরই কোনো অবকাশ নাই। আমাদের IMF-এর কাছে এই 4-5 বিলিয়ন ডলারের জন্য যাওয়ার দরকার না, যেখানে 200 বিলিয়ন ডলার বেশি পাচার হয়ে গেছে লুটতরাজ হওয়ার পরে আর কি। সুতরাং আমাদের এই বিষয়টা আসলে আমরা জনগণের বোঝার দরকার আছে যে অনেক কিছু আসলে এটা একটা মরীচিকার মতো, এটা অবাস্তব একটা জিনিস, আমি বলবো একটা অনেকটা অশ্বডিম্বের মতো আর কি, আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা এই সরকারের বিষয়টা না, এটা একটা ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতা আমাদের বোঝা দরকার। আর যারা শিক্ষিত, একটু যারা সচেতন, তাদের আরও নিজেদের বোঝা দরকার, যাতে করে তারা জাতিকে এটা বোঝাতে পারে। ইসলামী রাষ্ট্রীয় সম্পদ ব্যয়ের ক্ষেত্রে আসলে জনকল্যাণ, ন্যায় বিচার, আমানতদারিতার এই বিষয়গুলো
কতটা গুরুত্বপূর্ণ? এই ক্ষেত্রে আসলে শাসকদের জন্য বিষয়গুলো সবচেয়ে বেশি তারা লক্ষ্য করতে হবে এবং সবচেয়ে বেশি তারাই সেটাকে আয়ত্তে আনতে হবে। তো এই বিষয়টা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, রাষ্ট্র এবং রাষ্ট্রপ্রধানকে অবশ্যই জনগণের অধিকার, জনগণের হক, জনকল্যাণের দিকে পুরোপুরি লক্ষ্য রাখা জরুরি। আমাদের দেশীয়ভাবে যেই বাজেটগুলো বারবার হচ্ছে, আমরা সেটা আসলেও দেখি যে এখানে জনতার সুবিধার চেয়েও সুনির্দিষ্ট কিছু ব্যক্তিদের সুবিধাকে প্রাধান্য দেওয়া কিংবা তাদের যাবতীয় জিনিসগুলোকে খেয়াল রাখা হয় প্রায় সব সময়। তো এক্ষেত্রে আমরা কোরআনুল কারীমের সেই আয়াতটুকু স্মরণ করে দিতে চাই, সূরা নিসার ৮ নম্বর আয়াত। এখানে আমরা যারা রাষ্ট্রের দায়িত্বশীল, আল্লাহ স্পষ্ট করে বলছেন, রব তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যেন তোমরা জনতার কাছে তাদের আমানতকে পৌঁছে দাও। এখন রাষ্ট্রের যে সম্পদ, এখানে ন্যায় এবং মানুষের হক তাদের কাছ পর্যন্ত পৌঁছানোটা অবশ্যই জরুরি। আপনি দেখুন সূরা হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, দেখো তোমাদের যে সম্পদ বন্টন, এই বন্টিত এই সম্পদটা যেন তোমাদের মধ্যে যারা আগনিয়া, যারা ধনী, যেন ঘুরে ফিরে তারাই সুবিধা পায়, ব্যাপারটা যেন এরকম না হয়ে যায়। সুতরাং আপনি যেমনটা বলছিলেন যে আমাদের বাজেট বা বরাদ্দের ক্ষেত্রে সেখানে ন্যায় আমানতদারিতা কতটুকু জরুরি, পুরোপুরি জরুরি। এবং সেই পুরোপুরিটা শুধুমাত্র বাজেট করার ক্ষেত্রে নয়, বাজেটটা কোন কোন খাতে দেয়া হচ্ছে এবং কোন খাতটা কতটুকু প্রয়োজনীয়, সেই প্রয়োজনটা নির্ধারণ করে তারপরে সেটা দেওয়া জরুরি। আমরা যদি আমাদের বাজেটগুলোতে দেখি, বাহ্যিকভাবে যদিও বারবার বলা হচ্ছে যে এটা জনবান্ধব হচ্ছে, কিন্তু আমরা দেখি যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত বিষয়গুলো আছে ওইগুলোর চেয়েও অন্যান্য জিনিসের ক্ষেত্রগুলোতে বাজেটের ফোকাসটা বেশি থাকে। অতএব আমরা বলবো যে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং জনতার স্বাভাবিক যে প্রয়োজনীয় উৎপাদিত যে সমস্ত জিনিস আমাদের প্রতিনিয়ত আমাদের প্রয়োজন হয়, ওই সমস্ত জায়গায় ফোকাস দেওয়া উচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যস্ফীতি, আয় বৈষম্য, দরিদ্র কমাতে জনকল্যাণমুখী কোন জায়গাটাতে মূলত বাজেটের কোন খাতগুলোতে মূলত সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? ইসলামী দৃষ্টিকোণ থেকেই হোক আর বিশ্বমানের দৃষ্টিকোণ থেকেই হোক, জনগণের যে মৌলিক অধিকার, অর্থাৎ তাদের যে বেসিক নেসেসিটি, এইটা একটা সমাজে, একটা অর্থনীতিতে নিশ্চিত করা দরকার। কিভাবে করা হবে সেটা ভিন্ন মডেল আছে, কিন্তু এই যে নিশ্চিত করাটা, এই নিশ্চিত যারা করবে না তাদের আসলে কোনোভাবেই ইসলামের সঙ্গে কোনো সংযোগ নেই। এটা বিভিন্নভাবে করা যেতে পারে। আর একটা জিনিস আমাদের পরিষ্কার থাকা দরকার যে একটা অর্থনীতিতে আমরা দারিদ্র্য যে বিমোচন করব, এটার মূল প্রক্রিয়া বা উৎস কিন্তু যাকাত নয়। একটা দেশে সাধারণ উন্নতি হবে, মানুষের অন্ন বস্ত্র মানে তার ব্যবস্থা হবে, তার ইনকামের অপরচুনিটি হবে এবং সে দারিদ্র্যমুক্ত হবে। কিছু মানুষ বাদ পড়ে যাবে, তারা যেন কোনোভাবেই বাদ না পড়ে সেজন্য সাপ্লিমেন্টাল ব্যবস্থা রয়েছে। দুনিয়াতে অনেক মানুষ, অনেক দেশ উন্নত হয়েছে, দারিদ্র্যমুক্ত হয়েছে, তাদের জন্য কিন্তু চ্যারিটি লাগে নাই। ডেভেলপমেন্টের যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই এটা এনশিওর করে যে বেশিরভাগ মানুষ দারিদ্র্যমুক্ত হয়ে যাবে। আমাদের সমস্যাটা হচ্ছে এই যে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কটা এটা আসলেই খুব বেশি দৃঢ় না, আর এটা সুশাসনের উপর প্রতিষ্ঠিত না। এই জিনিসগুলো যদি ন্যাশনাল ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কটা প্রপারলি ডেভেলপ করা হয়, যে এই যে এগেন মোহতারাম মুফতি সাহেব যেটা বললেন যে কোরআন আমাদের শেখায় যার যা অধিকার সেটা আমাদের দায়িত্ব তাদেরকে পৌঁছে দেয়া, এবং প্রত্যেকটা পর্যায়ের সাথে সাথে রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এনশিওর করা যে এমন একটা পরিবেশ, এমন একটা অর্থনৈতিক এনভায়রনমেন্ট তৈরি করা যেখানে মানুষের অধিকারগুলো যেন তারা পেয়ে যায়। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা সেই সুশাসন এখনও প্রতিষ্ঠিত করতে পারিনি। আমরা যখনই ইসলামী অর্থনীতির কথা বলবো, এটার পূর্ব শর্ত হতে হবে যেন আমাদের সেই সুশাসন থাকে, নাহলে অনেকগুলো জিনিসই খুব থিওরিটিক্যাল হয়ে যায়। আর সেই সুশাসন ছাড়া ইসলামী অর্থনীতির এই সুফলগুলো ঘরে তোলাটা কঠিন। এ পর্যায়ে মুফতি শামসুদ্দোহা আশরাফী, আপনার কাছে জানতে চাই, বর্তমান সময়ে বাজেট প্রণয়নের ক্ষেত্রে দরিদ্র জনগোষ্ঠী যারা আছে তাদের শিক্ষা বা স্বাস্থ্য, সামাজিক যেই নিরাপত্তা, সেগুলোকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ইসলামী অর্থনীতি কি পরিমাণ বা কি ধরনের দিক নির্দেশনা দেয়? অন্যতম এবাদত আমরা দেখি এবাদতুন মালিয়া, অর্থব্যয়ী এবাদত। এর মধ্যে জাকাত আছে, সাদকা আছে, সাদাকায়ে নাফেলা, সাদকায়ে ওয়াজিবা আছে। আমরা এই সমস্ত বিষয়গুলোর প্রতি খেয়াল করলেও দেখব যে এর পুরোটাই যেই জনগোষ্ঠীর জন্য দেয়া হয়েছে, তারা দরিদ্র, সুবিধা বঞ্চিত এবং
যাদের প্রয়োজন রয়েছে ওই সমস্ত মানুষের জন্য। এখান থেকে খুব সহজেই অনুমান করা যায় যে ইসলামী অর্থনীতি একদম সমাজের যারা বলা যেতে পারে যে অর্থ থাকা না থাকার বিবেচনায় খুব বেশি অবহেলিত, সে মানুষগুলোকেও গুরুত্ব দিয়ে তাদের জন্য স্পেশালি ব্যবস্থাপনা রেখেছে। দরিদ্র জনগোষ্ঠীর প্রাপ্যতার জায়গা হচ্ছে শুধুমাত্র দান, জাকাত, সদকা, ফিতরা, এগুলো না, ব্যাপারটা এরকম না। বরং রাষ্ট্র যখন তার বাজেট ও বরাদ্দ প্রণয়ন করবে, বাজেট ও বরাদ্দ প্রণয়নের ক্ষেত্রে আমি শুরুতে বলেছিলাম যে তাদের মাসলাহা, মৌলিক প্রয়োজন, এটাকে সামনে রেখেই করা। মৌলিক প্রয়োজনের ক্ষেত্রে উঁচু নিচু তারতম্য করা যাবে না, বরং এই জায়গাটা একটু আগ বেড়ে যারা দরিদ্র জনগোষ্ঠী আছে, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী আছে, ওই জনগোষ্ঠীর জন্য স্পেশালি কিছু বরাদ্দ আমাদের এখানে রাখাটা জরুরি। এজন্য আমরা কোরআন এবং সুন্নাহের মধ্যে আমরা দেখে থাকি যে অনেকগুলো বিষয়, যে সমস্ত বিষয়গুলো ধনীরা ভোগ করতে পারে না, কিন্তু ওই বিষয়গুলোই দরিদ্রদের ভোগ করার মতো সুযোগ রয়েছে এবং তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এই ইসলামী শরিয়া ওই জায়গা থেকে অর্থগুলো ব্যয়ের ব্যাপারটাতে গুরুত্ব দিয়ে থাকে। সুতরাং আমরা উদ্যত আহ্বান জানাবো আমাদের যারা বাজেট করে থাকেন, বরাদ্দ দিয়ে থাকেন, অবশ্যই দরিদ্র জনগোষ্ঠীর দিকে খেয়াল রাখা এবং তাদের জন্য যেটা প্রয়োজনীয়। আমরা অনেক সময় দেখি অনেক অপ্রয়োজনীয় খাতে ব্যয় করা হয় এবং অনেক সময় অপ্রয়োজনীয় লোক দেখানো অনেক জিনিস করা হয়ে থাকে। যেমন দেখা যাচ্ছে যে চাল দেয়া হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে একটা জায়গায় ফটো শুটিং করা হচ্ছে কিছু জিনিস দিয়ে, অথচ সেই বিষয়গুলো তাদের মৌলিক প্রয়োজন না। মৌলিক প্রয়োজনগুলোকে চিহ্নিত করে, যেমন আমাদের অন্যতম মৌলিক প্রয়োজন হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের অন্যতম মৌলিক প্রয়োজন হচ্ছে চিকিৎসা। আমাদের বাংলাদেশে আপনি হিসেব করলে প্রচুর মানুষ এমন পাবেন যাদের ঘর বাড়ি নেই। এই যে মানুষগুলো উদ্বাস্তু, এদেরকে একটা জায়গার মধ্যে জায়গা দেওয়া এবং তাদেরকে সেখানে প্রতিষ্ঠিত করা, এটা করার জন্য কিন্তু অনেক বড় বরাদ্দের প্রয়োজন নেই, বাজেটের প্রয়োজন নেই। আমরা প্রতি বছরেই দেখি যে হয়, কিন্তু আমরা দেখি যে এটার সুষম বন্টন নেই এবং যথাযথ যারা উপযুক্ত তাদের কাছ পর্যন্ত সেটা পৌঁছাচ্ছে না। তো আমি আশা করব যে গরিবদের কাছে, সুবিধা বঞ্চিতদের জন্য তাদের যে প্রয়োজন সেটাকে, মৌলিক প্রয়োজনকে সামনে রেখে বরাদ্দ করা এবং ক্রিয়া করা। বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অপচয় রোধ নিশ্চিত করে কি ধরনের বাজেট করা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি একটা বিষয়ে তাদেরই দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যারা আসলে ইসলাম কেন্দ্রিক চিন্তা ভাবনা করেন। কারণ এখানে এমন কিছু সরলতা আছে আমরা মনে করি যে খুব সহজে এই জিনিসগুলো পরিবর্তন করা সম্ভব। এখানে আমাদের সিস্টেম কেন্দ্রিক চিন্তাটা দরকার। যে বর্তমানে একটা সিস্টেম আছে, এটা কিন্তু খুবই পাওয়ারফুল সিস্টেম। এটা এতটাই পাওয়ারফুল যে আমাদের 24-এর সময়ে যে পরিবর্তনগুলো আমরা আশা করেছিলাম সেগুলো কিন্তু ওই ধারাতে এখন যাচ্ছে না। একই সাথে সাথে আমরা যদি সিস্টেমের পরিবর্তন চাই তাহলে আমাদের বুঝতে হবে যে একটা রাষ্ট্রের সমসাময়িক আধুনিক প্রেক্ষাপটে রাষ্ট্রযন্ত্র কিভাবে কাজ করে। আমাদের অনেক সময় আমরা এত সরলভাবে চিন্তা করি যে সিস্টেম কেন্দ্রিক চিন্তা না হওয়ার কারণে আমরা শুধু লেনদেনের ক্ষেত্রে ইসলামকে শরিয়া কমপ্লায়েন্ট দেখতে চাই। আমাদের লেনদেনের ক্ষেত্রে তো শরিয়া কমপ্লায়েন্ট হতে হবে, কিন্তু সিস্টেম যদি আমরা বিল্ড না করি এবং বর্তমান সিস্টেম যদি আমরা ভাঙার চেষ্টা না করি তাহলে যেটা হয় যে লেনদেনের শরিয়া কমপ্লায়েন্ট, এদিকে ডিপোজিট গায়েব, ব্যাংক গায়েব। আমাদের এই জিনিসগুলো বোঝার প্রয়োজন আছে যে আমরা বাজেটের ক্ষেত্রে একেবারে শুরু থেকে, বাজেট ডিজাইন থেকে শুরু করে কোন খাতে কত বরাদ্দ যাবে, এটা তো একটা সংখ্যার ব্যাপার। আর একটা হলো গুণগত ব্যাপার আছে। অর্থাৎ আপনি শিক্ষা বরাদ্দ বাড়ালেন, কিন্তু সেই শিক্ষাটা একটা গুণে ধরা শিক্ষা, সেটা বাস্তবসম্মত শিক্ষা না। সেখানে গ্রাজুয়েটরা কর্মসংস্থানের জন্য তৈরি হয় না। তারা একই সাথে সাথে আবার যারা গ্রাজুয়েট হচ্ছে তারাও জব পাচ্ছে না। তার কারণ হচ্ছে যে আমাদের সিস্টেমে যেভাবে সরকার প্রাইভেট সেক্টর থেকে ঋণ নেয়, তাহলে প্রাইভেট সেক্টরে তো তাদের যে রিসোর্সটা সেটা কমে যাচ্ছে। কিন্তু আমাদের এটা বোঝার দরকার আছে যে জব ক্রিয়েশনটা কিন্তু মূলত হয় প্রাইভেট সেক্টরে। আপনি একদিক থেকে বেশি বেশি ঋণ নিলে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে আপনার রিসোর্সটা কমে গেল, আবার আপনি মনে করছেন কর্মসংস্থানও করে ফেলবেন। এগুলো তো আসলে খুব সহজেই বোঝা যায় যে হিসেবটা মেলানো মুশকিল। সেই কারণেই আমরা যারা একটা জনকল্যাণমূলক অর্থনীতি চাই, যেটার মধ্যে ইসলামী মূল্যবোধগুলো প্রতিফলিত হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যেন সিস্টেম কেন্দ্রিক চিন্তাধারাকে আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি এবং বর্তমান সিস্টেমটাকে আমাদের বুঝতে হবে যেটা কেন এত শক্তিশালী হয়ে টিকে আছে, কিভাবে এটা ভাঙা যায় এবং কিভাবে আমরা একটা নতুন সিস্টেম জাতির জন্য উপহার দিতে পারি। এটা আমাদের সবার নতুন করে একটু গভীরভাবে চিন্তা ভাবনা করার দরকার আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আপনাদের দর্শককেও সালাম আলাইকুম।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সঙ্গেই থাকুন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।